সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 18 শ্রাবণ 1422 বাংলা 2 অগাস্ট 2015 রবিবার। বারটি শুনেই কিন্তু আমরা জানি যে আজকে বন্ধু দিবস। বন্ধু আমাদের জীবনে অনেক বড় একটা বিষয়, কারণ সঠিক বন্ধু আমাদেরকে সফলতার দিকে এগিয়ে দেয় আমাদেরকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। প্রিয় দর্শক, আরো গল্প হবে 2 ঘন্টা জুড়েই আমরা থাকবো। আমি জীবন রয়েছে আপনাদের সাথে এবং রয়েছে আমি রুম্বান। দর্শক, শুভ সকাল, আপনাদের বন্ধু দিবসের শুভেচ্ছা। জীবন তোমাকেও শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তোমার সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এবং তোমার আমার দর্শকদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে অবশ্যই। এবং সেই সঙ্গে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা 2 ঘন্টায় এমন দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যারা বন্ধুর চাইতেও অনেক বেশি কিছু, যারা আমাদের দেশের জন্য বিভিন্ন অবদান রেখে চলেছেন এবং যাদের কারণে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আজকে প্রথম ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ক্ষুদে মুক্তিযোদ্ধা, যার বাবাও ছিলেন একজন মুক্তিযোদ্ধা, পেশাগত জীবনে যিনি কৃষি গবেষক, সেলিনা পারভিন বানু। আমরা অতিথির সাথে কথা বলবো, ফাঁকে ফাঁকে মাছরাঙার সংবাদে জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। শুরুতেই বলেছি একজন ক্ষুদে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক শিক্ষিত একটি পরিবার থেকে এসেছেন আপনি। আপনার বাবা ছিলেন প্রিন্সিপাল। সেসব সম্পর্কে অবশ্যই শুনবো, তবে যেহেতু আজকে বিশ্ব বন্ধু দিবস, বন্ধুত্ব আপনার কাছে কি? আমার জীবনে আমি খুব ভাগ্যবান যে আমার জীবনের বন্ধুরাই আমার প্রেরণা। আজ পর্যন্ত তারা প্রেরণাদায়ক আমার জীবনে। এটা খুব কম মানুষেরই ভাগ্যে জুটে একটু ভালো বন্ধু মহল, যেটা আমি আমার জীবনে ছোটবেলা থেকে পেয়েছি। আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, 3 জায়গাতে আমি খুব ভালো বন্ধু পেয়েছি এবং এখনো স্কুল জীবনের বন্ধুদের সাথে আমার সেই পরিপূর্ণ যোগাযোগ রয়েছে। এখনো মনে পড়ছে আমার স্কুলের সেই 2 মাঠ জুড়ে আমার কুচবিহার মহারাজার সে প্রতিষ্ঠিত স্কুল, যার উত্তরে এবং দক্ষিণে বিশাল মাঠ এখনো পর্যন্ত রয়েছে। এত বড় মাঠ কোন স্কুলে বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। তো সেই স্কুলের মাঠে খেলতাম। দুলাল, মানিক, ইউসুফ, কিছুদিন আগে সে মারা গিয়েছে, হোসনে আরা, শেলি, বেলি, আপনার কথা আমার তাদের কথা মনে পড়ছে। কত স্মৃতি তাদের সাথে, সেই এক্কা দোক্কা খেলা, হাইজাং লং জাং খেলা, তারপরে সেই রিলে রেস, তারপরে আবার মাঝে মাঝে স্কুলের পাশে যে ওখানে এখন উপজেলা কমপ্লেক্স, সেখানে কাঁচা মিঠা আম চুরি করতে যাওয়া, এই কত দিনের স্মৃতি। আসলে তাদের সাথে তো প্রতিদিনেরই সম্পর্ক। বন্ধু দিবস আসলে একদিনের নয়, সেটি আমরা জানি। তো প্রতিদিন কিংবা নিয়মিত কি তাদের সাথে যোগাযোগ হয়? মোটামুটি অনেকেরই সাথে নিয়মিত, সবার সাথে হয় না, তবে অনেকেরই সাথে নিয়মিত যোগাযোগ হয়। কলেজ জীবনের বন্ধু যারা, তারা সবাই মোটামুটি প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আমরা মোটামুটি আমাদের গ্রুপটা প্রতিষ্ঠা পেয়েছিলাম। আর ইউনিভার্সিটি জীবনের বন্ধুরা তো সব শেষের বন্ধু, এবং 4 বছর 5 বছর তাদের সাথে একসাথে ছিলাম। আর আজকাল তো ফেসবুকের বদৌলতে আরো সব কাছের, প্রতিদিনই যোগাযোগ হয়। সবাই সবার জন্য শুভকামনা রাখি। গত রাতেই আমরা আদান প্রদান করেছি ফেসবুকে বন্ধু দিবসে। অবশ্যই অনেক বন্ধু আজকে দেখবে। তো বন্ধুরা তো আপনাকে, যারা ভার্সিটিতে পড়েছে আপনার সাথে, তারা তো আপনাকে একভাবে দেখেছে, কিন্তু অনেকেরই হয়তো জানা হয় না আসলে বন্ধুকে আমরা পাশে থাকলে কিন্তু পুরোপুরি আবিষ্কার করতে পারি না। তার ভেতরের অনেক কিছু, তার অনেক স্মৃতি থাকতে পারে, মজার গল্প থাকতে পারে, তার অর্জনগুলো সম্পর্কেও পুরোপুরি হয়তো জানা হয়ে ওঠে না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেটি আবিষ্কার করবার চেষ্টা করব। তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে একটু দর্শকদের জানাতে চাই। দর্শক, আমরা কথা বলছি কৃষি গবেষক সেলিনা পারভিন বানুর সাথে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিনা পারভিন বানু। কর্মজীবনের শুরু থেকে কাজ করেছেন গম গবেষণা নিয়ে। গমের নতুন নতুন জাত উদ্ভাবনে রেখেছেন বিশেষ অবদান। উদ্ভাবন করেছেন সুস্থ বীজ এবং চারা উৎপাদনের পদ্ধতি। নেপাল, থাইল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইটালি, মালয়েশিয়া এবং ফিলিপাইনে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে তুলে ধরেছেন উদ্ভাবিত কৌশল। সেলিনা পারভিন কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশি বিদেশি অনেক সম্মাননা। মৌলিক গবেষণার সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন খুশিদা মুসলিম স্বর্ণপদক 2009,
এবং 2014 সালে তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের পুরস্কার। এই গুণী ব্যক্তিত্ব আজকে প্রথম ঘন্টার অতিথি। আমরা কথা বলছিলাম তার বন্ধুত্ব নিয়ে। ছোটবেলায় আমরা তো এবার ফিরে যেতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা কেটেছে আমার দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলার মধ্যে পড়েছে। যেটা বলছিলেন যে স্কুলে আপনি পড়াশোনা হ্যাঁ, করেছেন। আমি যে স্কুলে পড়াশোনা করেছি দেবীগঞ্জ এনএন উচ্চ বিদ্যালয়, এটা এটি কুচবিহার। প্রিন্সিপাল কি আপনার বাবা ছিলেন? আমার বাবা ওটার প্রধান শিক্ষক ছিলেন। এই স্কুলটি কুচবিহার মহারাজার তৈরি স্কুল। সেই সময় ওই জনপদে মাত্র দুটি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। জলপাইগুড়িতে একটি ছিল আর একটি ছিল দেবীগঞ্জে। এরপরে আর কলেজ ছিল একটি, কারমাইকেল কলেজ। তো আমার বাবা সেই দুর্গত জায়গা থেকে লেখাপড়া করেছেন। আমার দাদা ছিলেন জলপাইগুড়ি কোর্টের জুরি বোর্ডের একজন মেম্বার। উনি খুব কষ্ট করে ওই উপজেলাগুলি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করেছেন। সেই সময় থেকে ওনার মনে হতো এই অশিক্ষিত জনপদকে শিক্ষিত করার জন্য আমার কিছু একটা করা প্রয়োজন। আর এর মধ্যেই ছিল আমার দাদার প্রেরণা। উনি আমার বাবা প্রথমে পাকিস্তান গভর্নমেন্টের ইকোনমিস্ট হিসেবে উনি পশ্চিম পাকিস্তানে অ্যাপয়েন্টেড ছিলেন, কিন্তু আমার দাদা ওনাকে যেতে দেননি। আমার দাদা ওনাকে বলেছেন, তোমাকে এই জনপদ শিক্ষিত করার জন্যই আমি শিক্ষায় শিক্ষিত করেছি, তোমার প্রধান কাজ এই জনপদকে শিক্ষার আলো দেখানো। এই স্কুলেই আমার বাবাও পড়াশোনা করেছেন, নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে। মানে স্কুলেরই শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন। এরপরে উনি এই স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করেন উনি পশ্চিম পাকিস্তান থেকে ফিরে এসে। বাবা শিক্ষক হিসেবে কেমন ছিলেন? উনি শিক্ষক হিসেবে এতই মানে ওনার যে ছাত্রদেরকে আমি দেখেছি, ওনার ছাত্ররা ওনাকে যেভাবে ভক্তি শ্রদ্ধা এখনো পর্যন্ত করে, সেই শিক্ষকের মেয়ে হিসেবে তার সেখান থেকে বুঝতে পারি যে উনি কতটা জনপ্রিয় শিক্ষক হিসেবে এবং শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে ছিলেন। কিছুদিন আগে আমাদের দেবীগঞ্জ হাই স্কুলে শতবার্ষিকী পালন হলো 2006-এ, যেটা সেখানে সমস্ত পুরনো ওনার শিক্ষার্থীরা এসেছিলেন এবং প্রত্যেকেরই যে আর্টিকেল বের করেছে, প্রত্যেকেরই আর্টিকেলে আমার বাবা আছেনই। আপনার বাবা শুধু শিক্ষার আলোই ছড়ায়নি, দেশের জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা শুনতে চাই, তবে একটি বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক, একটি বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন কৃষি গবেষক সেলিনা পারভিন বানু। চলুন আমরা আবারও তার কাছে ফিরি। ম্যাম, বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম আপনার বাবার কথা। আমি যতটুকু জানি কলেজ প্রতিষ্ঠায়ও আপনার বাবার অবদান রয়েছে, আমরা একটু শুনি। জি, আমার আব্বা স্বাধীনতার যুদ্ধের পরে উনি দেবীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উনি সেখানে অনারারি সার্ভিস দিতেন। এই কলেজটি প্রতিষ্ঠা উনি করতে পেরেছেন, ওনার ভিতরে তা অনুপ্রেরণা ছিল যে এই জনপদের গোষ্ঠীকে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া। কিন্তু এই ফান্ডিংটা উনি মূলত পেয়েছেন স্বাধীনতা যুদ্ধের সময়, যখন উনি সংগঠক হিসেবে কাজ করেন 6 নম্বর সেক্টরে। সেই সময় আমরা হলদিবাড়ি ক্যাম্পে ছিলাম। 1965 সালে আমরা জানি অনেক মারোয়ারি সম্প্রদায় কিন্তু ওখানে বিজনেস সম্প্রদায় ছিল, যেহেতু দেবীগঞ্জ হচ্ছে দেবী চৌধুরানীর জায়গা এবং বাণিজ্যিক শহর ছিল সেই ব্রিটিশ আমলে, তেভাগা আন্দোলনের জায়গা সেটা। ওনারা 65-এ যখন যুদ্ধে দেশ ছেড়ে চলে যায়, তখন ওনাদের অনেক সম্পত্তি এখানে রেখে যায় এবং অনেক সম্পত্তি এনিমি প্রপার্টি হয়ে গিয়েছিল, অনেকগুলো অ্যাবান্ডেন্ট ছিল। তো আব্বার যারা ছাত্র ছিলেন সেই হলদিবাড়ি জলপাইগুড়িতে, ওনারা সবাই আব্বাকে বলেছিলেন যে আমরা যেটুকু যে সম্পত্তি রেখে এসেছি, এই সম্পত্তি আমরা কোনো কাজে লাগাতে চাই দেশের জন্য। দেশের প্রেম তো তাদের যায়নি, এপার বাংলা ওপার বাংলা, কিন্তু আমরা তো সবাই বাঙালি, আমরা এক ভাষা এক সংস্কৃতিতে বেড়ে উঠেছি। তো পরে তখন সেখানে ওনারা সবাই স্বাধীনতার পরে, যুদ্ধের পরে দেশে এসেছিলেন এবং সেই সম্পদটা কলেজকে দান করে যান এবং সেই সম্পত্তিটা কলেজ পেয়ে যায়। এরপরে দেবীগঞ্জ হাই স্কুলের বিরাট বড় প্রপার্টি ছিল, ওখানে যেটা হিন্দু বোর্ডিং আছে, বোর্ডিং স্কুল ছিল। পরে বোর্ডিং স্কুলে তেমন ছাত্র কম ছিল, ওই স্কুলটাতেই প্রথম কলেজ প্রতিষ্ঠাতা হয়। এই কলেজ প্রতিষ্ঠার পরে এই ফান্ডিংটাও পেয়ে যায়। এরপরে আব্বার খুব কাছের বন্ধু, যেহেতু উনি পাকিস্তান গভর্নমেন্টে কাজ করতেন, খানে আলম খান, উনি তখন ভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং ভূমি মন্ত্রণালয়ের
সদস্য ছিলেন। আমরা অনেক কাছাকাছি এক সময় বসবাস করতাম। সেই চাচা তখন খানে আলম চাচা এই সম্পত্তিটা ট্রান্সফারের ব্যবস্থা করেছিলেন দেবীগঞ্জ কলেজের নামে, এবং কিছু খাস জমি যেগুলি ছিল সেগুলিও দেবীগঞ্জ কলেজের নামে বরাদ্দ করা হয়। এখানে উল্লেখযোগ্য ভূমিকাও পালন করেছেন আব্বার অনেক প্রিয় ছাত্র মকবুল হোসেন। উনি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং পরে ওখান শিক্ষক ছিলেন, ম্যানেজমেন্টের হেড ছিলেন। এখন সম্ভবত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। এনাদের দুজনের অবদান না বললেই নয় কলেজের প্রতিষ্ঠার পিছনে। ইচ্ছাটাও ছিল অনেক বেশি, এবং ওনার ছাত্র রোমান বলছিল যে শুরুতে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। একজন ছাত্র, একজন বন্ধু এবং প্রাক্তন ছাত্র পশ্চিমবঙ্গের সবার অবদানই দেবীগঞ্জ কলেজটি আজকে প্রতিষ্ঠা হয়েছে এবং আজকে এটি একটি স্বয়ংসম্পূর্ণ ডিগ্রি মহাবিদ্যালয়। দেবীগঞ্জের ছেলেরা আজ শিক্ষার আলো দেখছে ওনার প্রচেষ্টায়। আমি আশা করি আজকের প্রজন্ম আমার আব্বার এই অবদানের কথা হয়তো মনে রাখবেন। অবশ্যই, এবং আমরা দেশের নাগরিক হিসেবে মনে রেখেছি যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরা একটু বিরতিতে যাবার আগে যেহেতু প্রসঙ্গ এসেছিল সেই প্রসঙ্গে আবার ফিরে যাই, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কি মনে পড়ে? আপনি তো, যেটা আমি শুরুতে বলেছি, আপনি একজন ক্ষুদে মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা তখন হলদিবাড়ি ক্যাম্পে থাকতাম সবাই, এবং আমরা সেখানে আমাদের আব্বাই ছিলেন সংগঠক, আর যেহেতু উনি একজন শিক্ষক ছিলেন ওনার কাছে সব ছাত্ররা আসতো এবং আমাদের বাসা থেকেই সবাই ফ্রন্টে নেমে যেত ক্যাম্পটার মধ্যে, আমাদের যেখানে থাকার এরিয়া। তো আমরা যারা মেয়েরা ওখানে ছিলাম যুদ্ধের প্রথম দিকে, আমাদের সেক্টর কমান্ডার ছিলেন, আমার এখনো মনে পড়ে, চাচা এয়ার ভাইস মার্শাল এম এ বাশার এবং মেজর জেনারেল সদরুদ্দিন। তো আমাদের মেয়েদের মূলত দায়িত্ব ছিল আহত মুক্তিযোদ্ধাদের সেবা যত্ন করা এবং খাবারের ব্যবস্থা করা, যেটা আমরা মেয়েরা দায়িত্ব পালন করতাম। তখন এমন একটা সময় ছিল আমরা কখনো চিন্তা করিনি, মাথার মনে হয় এরকম প্রশ্ন কারো ভিতরে আসেনি কিংবা চিন্তাও আসেনি যে আমরা ছেলে মেয়ে, আমরা সবাই এক দেশের এক নাগরিক, আমরা দেশের জন্য এসেছি, আমরা দেশের জন্য কাজ করছি। এটাই সবার ভিতরে দেশ আর দেশপ্রেম, এছাড়া মাথায় কিছুই ছিল না। তবে শেষের দিকে যখন মুক্তিযুদ্ধ শেষের দিকে আমাদের 9 মাসের যুদ্ধ মনে হচ্ছিল যে আর একটু লম্বা হয়ে যাবে বোধহয়, তখন আমাদেরকে এয়ার ভাইস মার্শাল এম এ বাশার এবং সদরুদ্দিন সাহেব আমাদের সব মেয়েদের বললেন যে তোমরাও তৈরি হয়ে নাও, আমাদের যুদ্ধ কতদিন লাগবে আমরা জানি না, তৈরি হয়ে যাও। আমাদের সবাইকে উনি ট্রেনিং দিয়েছিলেন, মেয়েদের সবাইকে। যদিও আমরা ফ্রন্টে ঢোকার আগেই। আচ্ছা, আপনার বয়স তো বোধহয় 12 বছর। হ্যাঁ, 12 বছর ছিল এত তখন। ছোট বয়সে আপনি ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, আমাদের সব ধরনের ট্রেনিং আমাদের তৈরি করে রেখেছিলেন, আমরা তো জানতাম না। অস্ত্র হাতে নিয়েছিলেন? হ্যাঁ, অস্ত্র ঠিক ট্রেনিং আমরা দিয়েছি। তারাও কি? হ্যাঁ, মেয়েরা সবাই না, আমার সাথে আমাদের বড় আপারাও ছিলেন অনেকে। আমি মাঝামাঝি বয়সের, আমার বড় আপা ছিলেন অনেকে, আমার নিজেরই চাচাতো বোন, জ্যাঠাতো বোন আমার দেবীগঞ্জের, এবং আশেপাশের অনেক মেয়েরাই তখন যুদ্ধ করেছিল। তো আমরা যারা ছোট ছিলাম আমরা মূলত ক্যাম্পের ভিতরেই থাকতাম এবং আমরা এই দায়িত্বটা মূলত পালন করতাম। আচ্ছা, তো 9 মাসের যুদ্ধ দীর্ঘ, যে খুব তাড়াতাড়ি স্বাধীন হয়েছে, এবং আমার দেবীগঞ্জ স্বাধীন হয়েছে 9ই ডিসেম্বর। আসলে যুদ্ধের কথা বলে আসলে শেষ করা যাবে না, কারণ যুদ্ধের ব্যাপকতা এত বেশি এবং এর গভীরতা এত বেশি। যুদ্ধের কারণে আমরা একটি দেশ পেয়েছি। আমরা আপনার প্রসঙ্গে ফিরতে চাই, একজন কৃষি গবেষক আপনি, সেই প্রসঙ্গেও ফিরব, তবে আরেকটি বিরতি পরে। দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হয়েছে, আমাদের ছেড়ে কোথাও যাবেন না। ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। জিয়ন এবং রুম্মান রয়েছে আপনাদের সাথে, এবং সেই সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছে কৃষি গবেষক সেলিনা পারভিন বানু। ম্যাম, আমরা শুনছিলাম আপনার ছোটবেলার কথা, এখন শুনতে চাই যে কৃষি আপনি যে সময় পড়েছেন সেই সময়ে কৃষি কিন্তু সাধারণত মেয়েরা পড়তো না, বলা হতো যে গার্হস্থ্য অর্থনীতি পড়ো, এরকম। আপনি কেন কৃষি নিয়ে পড়লেন, আমরা একটু শুনি। প্রথমত কৃষির প্রতি আগ্রহটা আমার জন্মায়, আপনার মনে আছে কিনা, গ্রিন রেভলিউশন, হ্যাঁ, সেই সময়টা আমি তখন স্কুলে পড়ি, স্বাধীনতার পর পড়ি। তখন অনেক আমাদের এই রাষ্ট্র বাইরে থেকে প্রত্যেকটা উপজেলা লেভেলে
এবং স্কুলগুলিতে শিক্ষা দেয়া হতো। স্কুলে আমাদের অনেক প্রেজেন্টেশন ছিল, বিভিন্ন কৃষি বিষয়ক বিজ্ঞানীরা যেতেন, প্রতিনিধিরা দেশি বিদেশি, গ্রিন রেভলিউশন সম্পর্কে আমাদের তখন শেখানো হয়েছিল। তো সেই সময়টাতে আমার স্কুলে যে সিডগুলি দিত, আমরা বাসায় নিজেরা ছোট ছোট বাগান করতাম। হ্যাঁ? আর আমার আব্বার নিজস্ব একটা বাগান ছিল, ওনার হচ্ছে প্রতিদিনের ওনার ব্যায়াম বলেন আর ওনার রিক্রিয়েশন বলেন, সেটা ওনার নিজের বাগান। উনি নিজেই নিড়ানি দিতেন, সকালবেলা ঘুমের থেকে উঠে উনি বাগানে হেঁটে চলে যাবেন, সে ব্রাশটা হাতে নিয়ে নিড়ানি দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নিজের জায়গা একটা। তো এখানে উনি যেতেন, তো সেখান থেকেই আমরা নিজেদের মতো করে ছোট ছোট করে বাড়ির আঙিনাই করতাম, আর আব্বার বাগানটাতেও আমরা আগ্রহ ভরে যেতাম। সেখান থেকে কৃষির প্রতি একটা আগ্রহ জন্মেছিল। আর আমরা তো কৃষি পরিবারেরই সন্তান, যেহেতু আমি উত্তরের জনপদ থেকে এসেছি, আমাদের মেইন বিজনেস হচ্ছে কৃষি। আর আমার দাদা জমিদার ছিলেন, সব তো অনেক জমি দেখতাম ছোটবেলায়, ধান উঠে আসতো, গোলা ভরা ধান, এটাই দেখেছি। কিন্তু এরপরে যখন আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল, তখনকার দিনে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে, আপনি সায়েন্সে পড়েছেন। হ্যাঁ জি, বিজ্ঞানে পড়াশোনা করেছি, এরকমটা স্বপ্নই আমাদের থাকে, বিশেষ করে মেয়েরা পড়বে ডাক্তারি, এটাই স্বাভাবিক। তো আমি সেই হিসেবে ইন্টারমিডিয়েট পাশ করার পরে কয়েক জায়গায় পরীক্ষা দিলাম মেডিকেলে। আমি ময়মনসিংহ মেডিকেলের জন্য পরীক্ষা দিতে এসেছিলাম, সেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার সিট পড়েছিল। তো আমি তো এরকম একটা বিশ্ববিদ্যালয় জেনে এবং দেখে আমার কাছে এত ইন্টারেস্টিং মনে হলো যে আমার মনে হলো আমি তখন একজন মেয়ে বোধহয় ওখানে পড়তো, আমি এই চ্যালেঞ্জিং পেশায় আসি না কেন? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অর্ধেক জনপদ নারী, আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাই, আমি না হয় একটু এগিয়ে এলাম। আমি সাথে সাথেই ওখানে অ্যাপ্লিকেশন করলাম, ওই পরীক্ষার থেকেই অ্যাপ্লিকেশন করে বাড়িতে এলাম, তারপরে পরীক্ষা দিলাম, অ্যালাউ হলাম, ভর্তিও হয়ে গেলাম। কারণ ততদিনে রংপুর মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, এদের রেজাল্ট হয়নি এখনো। তার আগে একটি প্রশ্ন, এই যে ভর্তি হয়ে গেলেন, পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? এরপরে যখন আমি রংপুর মেডিকেলে এবং ময়মনসিংহ মেডিকেলে চান্স পেলাম, আমার পরিবার চায়নি যে আমি এই প্রফেশন ছেড়ে এরকম একটা নতুন প্রফেশনে চলে যাব, তবু আমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিল। তো আমি খুব আমার আগ্রহ এবং আমার দেখে আমার মা বলেছিলেন, ঠিক আছে, তুমি যদি এটাকে তোমার নিজে থেকেই মনের দিক থেকে তুমি চাও, তাহলে নিশ্চয়ই সেটা তুমি সফল দায়িত্ব পালন করতে পারবে দেশের জন্য ভবিষ্যতে, এবং ভালোভাবে এখান থেকে একজন কৃষিবিদ হয়ে বেরিয়ে আসতে পারবে। তবে আমার ছোট মামা, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, সে সময় উনি তখন ইংল্যান্ডে ছিলেন, উনি খুব আমাকে উইশ করেছেন যে ইটস ইজ গুড ফর ইউ, ইটস এ চ্যালেঞ্জিং জব আচ্ছা, ফর দ্য উইমেন অফ তারপর যখন আপনি বাংলাদেশ। ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর কি দেখলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থা? ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটির পরিবেশ এত সুন্দর, ওখানে পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর আমার শিক্ষকেরা এবং ছাত্রদের মধ্যে এত কর্ডিয়াল এনভায়রনমেন্ট, ওখানে এত সুন্দর, যে এত বৈচিত্র্য, যেটা বলবো আমার মনে হয় অন্যান্য ইউনিভার্সিটিতে এই বৈচিত্র্য তো নেই। 6টি ফ্যাকাল্টি ওখানে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ইকোনমিক্স, ফিশারিজ, ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, ভেটেরিনারি সায়েন্স, এতগুলি ফ্যাকাল্টির মধ্যে এত ডাইভার্সিটি, যে ফ্যাকাল্টিতে যেতাম, যেটাই দেখতাম, সেটার মধ্যেই আগ্রহ চলে আসতো। একটি নির্দিষ্ট বিষয় তো আপনাকে বেছে নিতে হয়। আমি যেটা বেছে নিয়েছি সেটা কৃষি, কিন্তু এখানে অপশনাল আমাকে প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হতো। কৃষি মানে সবকিছু মিলিয়ে, কিন্তু এটা অপশনাল ছিল। 4 বছর শুধু কৃষি অনুষদে আমরা মূল কৃষি, যেমন মাটি, গাছ, এগুলি নিয়েই পড়াশোনাটা আমাদের মেইন ছিল, গাছ আমাদের মেইন ছিল। তো প্রতিটাই আমার কাছে সবটাই নতুন মনে হতো, সবকিছুই নতুন। আমি খুব আগ্রহ পেয়েছি ওখানে, মনে হতো যে অনেক কিছু ব্রেক থ্রু আমরা এই কৃষি প্রধান দেশে করতে পারবো। আর শিক্ষকেরা খুবই কর্ডিয়াল ছিলেন, খুবই হেল্প করতেন। প্রথম কয়েকটি মেয়ে হিসেবে যা আমরা পেয়েছি, এখন হয়তো মেয়েরা এটা পাবে না, কিন্তু আমরা খুবই শিক্ষকদের আদর, স্নেহ, এবং আমাদেরকে এমন ভাবে গাইড করেছেন। তখন শুধুমাত্র পড়াশোনা না, আমরা তখন সাংস্কৃতিক অঙ্গনেও প্রচুর বিচরণ ছিল। ডক্টর সঞ্জিদা খাতুন আমার শিক্ষক ছিলেন, আচ্ছা, আমি ওনার সাথে আমরা অনেক ইউনিভার্সিটি ম্যাগাজিন অনুষ্ঠান করেছি।
ডক্টর কুদ্দুস ছিলেন, উনি আমাদের সাংস্কৃতিক নির্দেশক ছিলেন। উনি সমস্ত নাটকের সব নির্দেশনা দিতেন। ওখানে আমি পিলশুজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলি, যেটার প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলাম আমি। এরপরে আমরা ইন্টার ইউনিভার্সিটি ডিবেট করতাম। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আমি করেছিলাম। আমি জাতীয় বিতর্কিক ছিলাম, 12 বিতর্ক পর্যন্ত আমি গিয়েছিলাম। চমৎকার। এই ইউনিভার্সিটিকে পরিচিত করেছি বিতর্কিক হিসেবেও। পরবর্তীতে কর্মজীবন শুরু করার কথা। কর্মজীবন আমার প্রথম শুরু হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। 1985 সালে আমি এখানে জয়েন করি, গম গবেষণা কেন্দ্রে। তারপর আপনি কৃষিক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে চলেছেন এবং সেসব সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন আছে, সেসব আমরা করব, তবে মাছরাঙা সংবাদ জানবার পরে। দর্শক, মাছরাঙা সংবাদ জানতে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সাব্বির। সাব্বির, শুভ সকাল। শুভ সকাল রুম্মান। ধন্যবাদ। দর্শক, মাছরাঙা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন কৃষি গবেষক সেলিনা পারভিন বানু। চলুন আমরা আবারও তার কাছে ফিরি। ম্যাম, আপনার কর্মজীবন নিয়ে আমরা শুনছিলাম। কর্মজীবনের শুরুতে আপনি গম নিয়ে গবেষণা করেছেন, আমরা যতটুকু জানি। গম গবেষণা এই সম্পর্কে আমরা একটু শুনি। গম আমাদের প্রধান খাদ্য, ভাতের পরেই দানাদার প্রধান খাদ্য, এবং এটি বাংলাদেশে দ্বিতীয় অর্থকরী ফসল হিসেবে প্রথম স্বাধীনতা পূর্ববর্তী থেকে শুরু হয়, কিন্তু স্বাধীনতার পরেই এটার উপর মূল গবেষণা কাজ শুরু হয়। সে সময় আমাদের দেশে এটি প্রথম যিনি শুরু করেন, ওনার নাম না বললেই নয়, উনি একজন এমেরিটাস বিজ্ঞানী, ডক্টর সুফি মহিউদ্দিন আহমেদ। ওনাকে আমি আমার প্রথম বস হিসেবে পেয়েছিলাম এবং ওনার কাছে আমার গবেষণার হাতেখড়ি। কিন্তু গমই কেন? তখন আসলে আমি তো বেসিক্যালি একজন প্ল্যান্ট প্যাথোলজিস্ট, গম গবেষণা কেন্দ্র, এখানে বিভিন্ন ডিসিপ্লিনের গবেষকরা এখানে থাকবে। তো সেই জন্য ওই ডিসিপ্লিন হিসেবেই আমি গমে আমার পোস্টিংটা পেয়েছিলাম। যতটুকু শুনেছি যে নানা জাতের গম উদ্ভাবনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি রেখেছিলেন। এ পর্যন্ত মোট কতটি গম উদ্ভাবন করেছেন আপনি? আমরা গম গবেষণা কেন্দ্র, ওই যে বললাম, বিভিন্ন ডিসিপ্লিনের লোকেরা কাজ করি। এটা একটা টিম ওয়ার্ক এই গবেষণা কেন্দ্রে। তো আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছি, যেখানে ব্রিডার এবং প্যাথোলজিস্টরা মুখ্য ভূমিকা পালন করে, কারণ আমাদের রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল গম উৎপাদনই প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য। তো সেখানে আমি একজন প্ল্যান্ট প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেছি। আমি 2009 পর্যন্ত কাজ করেছি ওখানে। এ পর্যন্ত 30টি উচ্চ ফলনশীল গম আমরা দিতে সক্ষম হয়েছি। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে বাংলাদেশে অন্যান্য সব ফসলেই পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশের জাত আবাদ হচ্ছে, কিন্তু একমাত্র বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র থেকেই উদ্ভাবিত গমগুলি বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। এর বাইরে কোনো গম বাংলাদেশে নেই। অর্থাৎ আমরা উচ্চ ফলনশীল এবং প্রতিরোধী গমের জাত দিতে পেরেছি। প্রথমের দিকে যদিও আমাদের টার্গেট ছিল যে রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল জাত দেয়া, কিন্তু বর্তমানে আমরা তাপ সহিষ্ণু, খরা এবং লবণ সহিষ্ণু জাতের উপরও গবেষণা করে আমরা ইতিমধ্যে 3টি জাত, তাপ সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং লবণ সহিষ্ণু জাত দিয়েছি গম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের একনিষ্ঠ চেষ্টায়। আপনার কি মনে পড়ে যে প্রথম কোন গমটি আবিষ্কার করেছিলেন আপনারা? আমরা বলাকা প্রথম আবিষ্কার করেছি। আসলে এটা হচ্ছে সিমিট থেকে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন করেছি, আর নিজেদের গবেষণার মাধ্যমে বলাকাটা আমরা দিয়েছিলাম। সিমিট থেকে ইন্ট্রোডিউসড অনেকগুলি ভ্যারাইটি আছে। সিমিট হচ্ছে আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা প্রথমেই, আমার চাকরি জীবনের প্রথমেই আমি যাকে পেয়েছিলাম, যে নোবেল লরেট ডক্টর বোরলক, ওনার প্রথম কথাই আমার সেই গম গবেষণার মাঠে যে কথাটি উনি আমাকে বলেছিলেন, সেটি আমার জীবনের, আমার রিসার্চ ক্যারিয়ার পথের প্রথম উদ্দীপনা। উনি আমাকে বলেছিলেন মাঠে যে তুমি যদি একজন ভালো উদ্ভিদ রোগতত্ত্ববিদ অর্থাৎ প্ল্যান্ট প্যাথোলজিস্ট হতে চাও, তখন তোমাকে একজন ভালো প্ল্যান্ট ব্রিডার হতে হবে। তুমি একজন যদি ভালো প্ল্যান্ট ব্রিডার হতে চাও, তোমাকে একজন প্যাথোলজিস্ট হতে হবে।
একজন কৃষি গবেষক হতে হলে আগে গাছের সাথে বন্ধুত্ব করো, তাহলেই তুমি একজন ভালো কৃষি গবেষক হতে পারো। আজকে ফ্রেন্ডশিপ ডেতে আমার গাছকেও বলতে হচ্ছে তারাই আসল বন্ধু আমার অবশ্যই, রিসার্চ অবশ্যই। ক্যারিয়ার পাথের জন্য। অবশ্যই আচ্ছা, তারা আলো ছায়া না দিলে আমরাও বের হতে পারতাম না। অবশ্যই তারা আমাদের পাশে বন্ধুর মতোই আছে। জীবন বলতে চাইছিল কিছু। আচ্ছা, আপনারা যখন গম নিয়ে গবেষণা করছিলেন ওই সময়টা থেকে এখন কি পরিমাণ গম নিয়ে গবেষণা হচ্ছে বা কি ধরনের পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন ওই সময় মানে শুরুতে বলাকা যেটা ছিল কিংবা এখন যে তখন ধরনের বললাম আমাদের প্রধান টার্গেট ছিল উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী। কিন্তু এখন যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, আমাদের অনেক লবণাক্ত অঞ্চল বেড়েছে, আমাদের অনেক টেম্পারেচারটা বেড়ে গেছে। উত্তরবঙ্গে যে আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি, উত্তরবঙ্গে কিন্তু গত 2 সপ্তাহ ধরে কোনো 2 সপ্তাহ কেন 1 মাস ধরে কোনো বৃষ্টি নেই। আমার তো যেহেতু উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছি, আজকে সকালেই আমার বর্গা চাষি আমাকে ফোন করে বলল যে আমি মোটর দিয়ে জমিতে পানি দিয়ে রোয়া ধান লাগাচ্ছি, মানে এখন আমন ধান লাগাতে হচ্ছে। তাহলে কতখানি পরিবর্তন, এক অঞ্চলে ডুবে চলে যাচ্ছে আর এক অঞ্চলে পানি নেই। তখন এ কারণে আমাদেরও রিসার্চ স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে। যেমন তাপ সহিষ্ণু, হিট যেখানে আসবে, আমাদের হচ্ছে তো গম তো হচ্ছে যে শীতের ফসল, যে শীতটা আমাদের ফেব্রুয়ারিতেই আমাদের হিট চলে আসে, ইভেন জানুয়ারির শেষেও। এই জন্য আমরা তাপ সহিষ্ণু জাতের দিকে এখন আমাদের টার্গেট। তারপরে হচ্ছে লবণাক্ত অঞ্চল বেড়ে যাচ্ছে, লবণ সহিষ্ণু জাত যাচ্ছি। এরপরে আমরা গবেষণাও করছি যে সাবমার্জেন্স টলারেন্ট, পানি যদি অতিরিক্ত হয়ে যায় সেই টলারেন্ট জাত। এই বিভিন্ন ইস্যুগুলির উপরে এখন আমাদের গবেষণা করতে হচ্ছে এবং সেই হিসেবে আমাদের জাত বের করতে হচ্ছে। আমাদের রিসেন্ট যেটা জাত আমরা করেছি তাপ সহিষ্ণু 29-30 দুটো জাত গমের। আমরা যতদূর জানি যে আপনার একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে শুষ্ক মৌসুমে সুস্থ বীজ উৎপাদনের কৌশল। তো এই কৌশল আবিষ্কারটি যে আপনি করলেন, এর মূল লক্ষ্যটি আসলে কি ছিল? এই সুস্থ বীজ এবং চারা উৎপাদন পদ্ধতি, এটা সয়েল সোলারাইজেশন টেকনোলজির মাধ্যমে আমি গম গবেষণায় কাজ করার সময় করেছি। এটা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিল এবং ফান্ডিং দিয়েছিল ইউএসএআইডি। টেকনিক্যাল সাপোর্ট পেয়েছিলাম কর্নেল ইউনিভার্সিটি ইউএসএ। তাদের সাথে দীর্ঘ 8 বছর গবেষণা করেছি। এটার মূল লক্ষ্য ছিল আমাদের দেশে অনেক বেশি পরিমাণ পেস্টিসাইড ব্যবহার হয় যা পরিবেশের ক্ষতি করে, কৃষকের স্বাস্থ্যের ক্ষতি করে। এটা সাশ্রয়ী করা যায় কিনা, এবং আমরা হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ, আমাদের সানলাইট সারা বছর প্রচুর এবং আমাদের গ্রীষ্মকালটা খুব গরম। তো যেহেতু সোলার এনার্জি নিয়ে সবাই কাজ করছে, কৃষিক্ষেত্রে সোলার এনার্জিটা আমি কি করে ব্যবহার করতে পারি, এই সোলার এনার্জিকেই আমি কাজে লাগিয়েছি যাতে খুব কম খরচে কৃষক অধিক উৎপাদন করতে পারে। তো শুধুমাত্র খুবই সিম্পল একটা টেকনিক, একটি ক্লিয়ার প্লাস্টিক পলিথিন দিয়ে 4 সপ্তাহ ঢেকে রাখলে মাটিটা একটু ভেজা ভেজা থাকতে হবে, এটাকে ফিল্ড ক্যাপাসিটি বলে। এখানে ঢেকে রাখলে এর হচ্ছে যে এর মধ্যে যে আগাছার বীজ, তারপরে পোকামাকড়, রোগ জীবাণু সব ধ্বংস হয়ে যায় টেম্পারেচার 50-এ উঠে গেলে। 40 থেকে 50 টেম্পারেচারই এনাফ। এরপরে যে সবগুলি মারা গেল এবং মাটিতে যে অলরেডি যে নিউট্রিয়েন্টগুলি থাকে সেগুলিরও মিনারেলাইজেশন হয়। এই হওয়ার ফলে মাটিতে নিউট্রিয়েন্টের পরিমাণও বেড়ে যায়, বিশেষ করে ইউরিয়া। তাহলে উৎপাদনটাও বাড়বে। হ্যাঁ, এর কারণে হচ্ছে যখন আমরা এই জমি থেকে যে গাছটা আমরা তৈরি হবে, সে গাছটাতে যে বীজটা আসবে সেটা একেবারেই সুস্থ বীজ হবে, ওই বীজের মধ্যে কোনো বীজবাহিত রোগ থাকবে না। এবং যে চারা গাছটা হবে, যেমন ধানের চারা যখন আমরা ট্রান্সপ্লান্ট করি মেইন ফিল্ডে, তখন সেই গাছটা সুস্থ গাছ থাকে, খুব তাড়াতাড়ি সে অ্যাডজাস্ট করে ফেলে নতুন ফিল্ডের সাথে। এবং এই গাছে ইউরিয়ার টপ ড্রেসিং দেওয়ার প্রয়োজন পড়ে না, পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না, হার্বিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে কৃষকের জন্য কত সহজ একটা পদ্ধতি একজন কৃষক আরেকজন কৃষককে শেখাতে পেরেছে। এই কারণেই এটা আমাদের একটা সাশ্রয়ী প্রযুক্তির উদ্ভব হয়েছে সোলার এনার্জির ব্যবহারে। আর মেয়েরা বিশেষ করে, আমার কিন্তু মূল টার্গেট ছিল মহিলা কৃষকদেরকে,
আচ্ছা। আমি কিন্তু এটা যখন ডেমনস্ট্রেশন করেছি, আমি কৃষক নিয়েছি সব মহিলা, যেহেতু অত্যন্ত সহজ একটু প্রযুক্তি, মহিলারা নিজেই বাসার কাছে বীজতলাটা তৈরি করতে পারে, তারপরে তাদের হোমস্টেড গার্ডেনিং এ সেই বীজের চারাগুলা তারা চর্চা করতে পারে, এটা আপনার হচ্ছে যে পরিচর্যা করতে পারে, এটা ধানে হতে পারে, গমে হতে পারে, তারপরে আপনার হোমস্টেড গার্ডেনের ট্রিগুলি হতে পারে, ভেজিটেবল সিডলিং হতে পারে, সবকিছুতেই এটা খুব সাশ্রয়ী হয়ে এসেছে। তারপর পুরুষরা তো কাজ করতেই পারতো, বিশেষ করে মহিলাদের কেন আপনি নিলেন? বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মহিলা কৃষকরা অনেক পিছিয়ে, পুরুষেরা মহিলাদের অবদান যেমন মা হিসেবে এটা কোনোভাবেই জি, কাউন্ট অবশ্যই। করা যায় না, তেমনি এই যে পোস্ট হারভেস্ট অপারেশনগুলি, তারপরে প্রি হারভেস্ট অপারেশনগুলিতে মহিলারা যে কাজ করছে, এটার আসলে কোনোভাবে মূল্যায়ন করা হয়নি। তখন যখন মহিলারা এই কাজটি করছে, 8-10 জন মানুষ গ্রামের সবাই দেখছে, সেটাই মহিলারা বুঝতে পারছে যে মহিলারা কতটুকু কাজ করে প্রি হারভেস্ট এবং পোস্ট হারভেস্টে, এটাও তুলে ধরা একটা অবদান। কিন্তু এই যে আপনি মহিলাদের নিয়ে কাজ করেন, ওই সময় কোনো বাধা বা সামাজিক কোনো বাধা? কিছু সামাজিক বাধা এসছে, কিছুটা তো থাকবেই। একটা ঘটনা মনে পড়ছে, দুটো ঘটনা বলি একটু, একটা খুব পজিটিভ, একটা একটু নেগেটিভ। হাজবেন্ড সবার সাথে মিলে তাকে অ্যালাউ করলো কাজটি করার জন্য। সে মেয়েটি একদিন আমার অফিসে এলো, এসে কাঁদতে কাঁদতে এলো যে আমার বীজতলা আমার হাজবেন্ড ভেঙে দিয়েছে। তো কেন ভেঙে দিল? ঝগড়া হয়েছে তাদের মধ্যে। সে বলছে আমি আমার বাবার বাড়িও যাইনি এই কাজটির জন্য, সে খুব আগ্রহ ভরে পরিচর্যা করছিল, কেন ভেঙে দিল? তো তার সাথে হয়েছে, ঝগড়া হয়েছে, ঝগড়ার ফসল ওখানে চলে গেল, যেটা মেল ডমিনেট সোসাইটিতে যেটা হয়। তো আমরা তখন কাউন্সিলিং করেছি, আমাদের প্রজেক্টের সাথে সোশ্যাল ওয়ার্কারও ছিল, তারাও কাউন্সিলিং করতো, কর্নেল ইউনিভার্সিটির লোকেরা আসতো এবং আমাদের ইনস্টিটিউটেরও সোশ্যাল ওয়ার্কার ছিল। তো এইভাবে আমরা একটা সোশ্যাল ডেভেলপমেন্টও করেছি। কিন্তু আর আরেকটা যে ঘটনা বলি, আনোয়ারা নামে একজন মহিলা কিষানী ছিলেন, উনি টমেটো সিডলিং এর জন্য এটা করেছিলেন। এটা করে উনি ডাবল দামে বাজারে বিক্রি করেছিলেন। এতে উনি যে টাকাটা ইনকাম করেছেন, সেই টাকাটা উনি ওনার মেয়ের বিয়ে দিয়েছেন। বাহ। আচ্ছা, এরকম হ্যাঁ, আসলে আপনি অনেক এরকম কাজই অনেক আমরা কাজ। দেখছি যে এই আপনি করেছেন। ঘটনাগুলি কর্নেল ইউনিভার্সিটির ইম্প্যাক্ট স্টেটমেন্ট স্টাডিতে এসেছে 2005-এ। আমরা এরকম অনেক সোশ্যাল ওয়ার্কও করেছি, যাতে সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, যেন মহিলারা যে পার্ট অফ এগ্রিকালচার, এটা যেন সোসাইটি। আসলে আপনি শুধু কাজের ক্ষেত্রেই আপনি সাফল্য অর্জন করেননি, আপনি আপনার কাজ দিয়ে সমাজের জন্য, দেশের জন্য কিছু করবার চেষ্টা করছেন। আমরা এই সফলতার গল্প আরো শুনবো, তবে আরেকটি বিরতির পর। দর্শক, আজকে প্রথম ঘন্টা শেষবার মতো বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম রাঙা সকালের একদম শেষ ভাগে আছি। জিয়ন এবং রুমান রয়েছে আপনাদের সাথে, সেই সাথে আমাদের সাথে রয়েছেন প্রথম ঘন্টায় কৃষি গবেষক সেলিনা পারভিন বানু। চলুন দর্শক, আমরা তার কাছে ফিরি। আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম সোলারাইজেশন, সয়েল সোলারাইজেশনের পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনি বিভিন্ন সেমিনারও তুলে ধরেছেন, যেটা কিনা দেশের বাইরেও আপনি নিয়ে গেছেন। তো তারা কিভাবে এটাকে গ্রহণ করেছে? যেমন আমি অনেক ইন্টারন্যাশনাল কংগ্রেসে এই পেপারগুলি প্রেজেন্ট করেছি। নেপালে আপস্কেলিং হচ্ছে এই পদ্ধতিটি, থাইল্যান্ডে হয়েছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের রাইস নলেজ ব্যাংকে আমরা এটা পোস্ট করেছি, সমস্ত ওয়ার্ল্ডের রাইস গ্রোয়িং কান্ট্রিগুলি এই পদ্ধতি অবলম্বন করার জন্য। এছাড়া আমি প্রেজেন্ট করেছি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট লাস্ট সয়েল কনজারভেশন কংগ্রেস 2012-এ, আমেরিকাতে করেছি 1998-এ প্রথম যখন আমরা শুরু করি, স্পেনে করেছি, ইটালিতে করেছি, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশ, ইটালি এখন এটা ইটালিয়ান গভর্নমেন্ট একটা পদ্ধতি হিসেবে নিয়েছে, এবং এসিআই আর অস্ট্রেলিয়া রাইস গ্রোয়িং কান্ট্রিগুলিতে এটা আপস্কেলিং করার চেষ্টা করছে। এখন মোটামুটি অনেক কান্ট্রি এটাকে অ্যাকসেপ্ট করে আপস্কেলিং করছে। ম্যাম, আপনি বর্তমানে কি কি কাজে ব্যস্ত আছেন? আমার আরেকটি উল্লেখযোগ্য কাজ ছিল আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রে আমি যেটা করেছি, যে আপনারা জানেন 1942-এ যে গ্রেট বেঙ্গল ফেমাইন হয়েছিল, সে যে রোগের জন্য দায়ী ব্রাউন স্পট অফ রাইস, আমি ওখানে
ইডিতে এই রোগের উপরে গবেষণা করে আমি দুটো রেজিস্ট্যান্ট জিন ম্যাপ করেছি। মাটিবাহিত রোগ নিয়েও মনে হয় আপনি এটি হচ্ছে বীজবাহিত এবং মাটিবাহিত দুটোই। এই রোগটিও তাই। তো আমাদের এই কন্টিনেন্টের প্রবলেম এটি, যেহেতু রাইস ব্লাস্ট নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু ব্রাউন স্পট নিয়ে তেমন একটা গবেষণা হয়নি। তো আমরাই প্রথম গবেষণার মাধ্যমে দুটো রেজিস্ট্যান্ট জিন আইডেন্টিফাই করলাম। এই জিন এখন পৃথিবীর যে কোনো রাইস গ্রোয়িং কান্ট্রি এই গবেষণাটি নিয়ে তাদের দেশের হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি দিতে পারবে। আমাদের দেশও কাজ করছে ইডি এখনো সব দেশের সাথে। আচ্ছা, আর আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী। এই ইনস্টিটিউট আমাকে সবকিছু শিক্ষা দিয়েছে, আমি সবকিছু লার্ন করেছি ইনস্টিটিউট। এইটি আমার বেস, আমার শেকড় এটা। তো এই ইনস্টিটিউট না হলে আমি আজকের একজন প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট হতে পারতাম না। সবটি হতে পেরেছি শুধু আমার ইনস্টিটিউটের জন্য। বর্তমানে আমার ইনস্টিটিউটে আমি কাজ করছি রিসার্চ উইংয়ে। এখানে রিসার্চ উইংয়ে আমাদের ইনস্টিটিউটের সমস্ত গবেষণা একটা প্ল্যানিং উইং বলতে পারেন। সেখান থেকে মূল প্ল্যানিংয়ে আমি কাজ করছি আর গবেষণা করছি এখন পোস্ট হারভেস্ট রিসার্চ নিয়ে। যেমন আমাদের দেশে ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে, এটা মিটিগেশন করার জন্য আমি যেন শেলফ লাইফটা বাড়াতে পারি। আমরা দুটো গবেষণায় অলরেডি সাফল্য লাভ করেছি এবং ইন্টারন্যাশনাল জার্নালে পেপারও প্রেজেন্ট করেছি। এটি হচ্ছে টমেটো এবং বেনানা। এই দুটো শেলফ লাইফ বাড়ানোর জন্য আমরা অর্গানিক একটি কম্পাউন্ড 1-মিথাইল সাইক্লোপ্রোপেন নিয়ে কাজ করছি এবং গমেও কাজ করছি, অন্যান্য ফসলও আবার শুরু করেছি। আশা করি বাংলাদেশের মানুষের ভীতি দূর করার জন্য এবং ব্যবসায়ীদের ভীতি শেলফ লাইফ বাড়ানোর জন্য এটি একটি রুটিন কেমিক্যাল হবে বাংলাদেশের জন্য, 1-মিথাইল সাইক্লোপ্রোপেন। আর আমার ইনস্টিটিউট কাজ করছে, আপনারা জানেন ট্রানজেনিক ক্রপ বাংলাদেশ কিন্তু এখন আমরা এগিয়ে গিয়েছি, ট্রানজেনিক ক্রপ দিয়েছি আমার ইনস্টিটিউট থেকে। সেটা হচ্ছে যে বিটি ব্রিঞ্জাল। আচ্ছা, আমরা বায়োটেকনোলজিতেও আর পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। তো আমার ইনস্টিটিউটের মহাপরিচালক খুবই উদ্যোগী মানুষ, ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডল, রফিকুল ইসলাম মন্ডল। মোহাম্মদ হোসেন মন্ডল আমার প্রথম উনি শুরু করেছিলেন, এখন ডক্টর রফিকুল ইসলাম মন্ডল আমার বর্তমান পরিচালক। ওনার উদ্যোগে এবং আমার ডাইরেক্টর রিসার্চ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, উনি এই প্রজেক্টটার দায়িত্বে আছেন। আমরা আশা করছি ভবিষ্যতে আরো ট্রানজেনিক ক্রপে এগিয়ে যাব এবং এগ্রিকালচার ডেভেলপমেন্টে এগিয়ে যাব। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে নিজেকে গর্বিত মনে করি যে আমরা বাংলাদেশের ফুড প্রোডাকশনে একটা ব্রেক থ্রু করেছি। আমরা কৃষি বিজ্ঞানীরা একজন কৃষিবিদ হিসেবে গর্বিত যে এই ব্রেক থ্রু যে করেছি আমিও এটির একটি অংশীদার। এবং আমরাও গর্বিত আপনাদের মতো মানুষদেরকে আমাদের রাঙা সকালে পেয়ে। এবং আপনাদের কাজের তো আসলে স্বীকৃতি আসলে দেবার প্রয়োজন নেই, কারণ আপনারা স্বীকৃতিরও অনেক ঊর্ধ্বে। বাট তারপরও আপনাদের হাতে কিছু সম্মাননা আসে এবং আপনিও পেয়েছেন বেশ কিছু সম্মাননা। আমি অনুষ্ঠানের শুরুতে জানিয়েছিলাম দর্শকদের, আপনার মুখ থেকে শুনি বিস্তারিত। আমি কিছু দিতে পেরেছি দেশের জন্য, আমি মনে করি এটাই আমার সব থেকে বড় সম্মাননা। আমার নিজের জন্য আমার স্বস্তি, নিজের শান্তি যে আমি কিছু দেশের জন্য কিছু করতে পেরেছি। আমার যে কোনো কাজের আগে আমি নিজের কাছে নিজে প্রমিস করেছিলাম যে আমার যে কোনো কাজের আগে থাকবে আমার দেশ। আমার দেশকে আমি দিতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় সম্মাননা। এরপরে তো আপনি বলেছেন আমি কিছু সম্মাননা পেয়েছি, আর পৃথিবীর বিভিন্ন দেশও তাদের, যেমন কিছুদিন আগে আমি ইটালিতে ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সে গিয়েছিলাম, সায়েন্স অ্যান্ড ডিপ্লোম্যাসি। অনেক গবেষণা করলাম এখন কিভাবে সায়েন্সকে ডিপ্লয়মেন্ট করব, কিভাবে ভবিষ্যৎ জেনারেশনকে নেতৃত্ব দেব, লিডারশিপ ডেভেলপমেন্টের আমি এটার উপরে এখন মূল কাজটা এমফাসিস দিতে চাই। আচ্ছা, ম্যাম কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যেটা বিটি ব্রিঞ্জাল, যেটা আমরা কিছুদিন আগে শুনেছি, অনেক আলোচনা হয়েছে, এটি সম্পর্কে ছোট্ট করে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, বিটি ব্রিঞ্জাল অনেকে আমরা হচ্ছে জিন ইনকর্পোরেট করেছি এখানে, এটা রেজিস্ট্যান্ট জিন ব্যাকটেরিয়া থেকে। এখন অনেকের মনে ট্রানজেনিক ক্রপ হিসেবে ভয়, যেহেতু এটা ব্রিঞ্জালের জিন না, অন্যের থেকে সয়েল ব্যাকটেরিয়া থেকে এসছে, এটা অনেক কন্ট্রোভার্সি আছে। তো এত কন্ট্রোভার্সির মধ্যে আমরা যেতে চাই না,
আমরা নতুন আবিষ্কারকে আমাদের আপন করে একসেপ্ট নিতে করতে হবে। এতে অনেককে ইয়েস নো থাকবেই, এবং ট্রানজেনিক ক্রপ আমাদের এত বিশাল জনগোষ্ঠী, আমাদের জনগোষ্ঠীকে তো আমরা তো এখন ফুডে সেলফ সাফিসিয়েন্ট, আমরা তো এটা প্রাউডলি বলতে পারি। আমাদের প্রধানমন্ত্রী এটার জন্য আমাদের উদ্দীপক, উনি আমাদেরকে এবং আমার কৃষি মন্ত্রীর কথা না বললেই নয়, ওনার আওয়ামী লীগ সরকারের 2 টার্মেই উনি আমাদের কৃষি মন্ত্রী ছিলেন, এবং উনিও এটার একজন লিডারশিপ নিয়েছেন যে বিটি ব্রিঞ্জালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই। কিন্তু ম্যাম, যারা তরুণ যারা তারা কৃষি নিয়ে পড়তে চায়, তাদের সম্পর্কে যদি আমাদেরকে ছোট করে কিছু বলতেন। আমরা কৃষি প্রধান দেশ, আমরা কৃষকের সন্তান। আমাদের কৃষি হচ্ছে বিজ্ঞান, আসল বিজ্ঞান হচ্ছে কৃষি। যে বিজ্ঞানেই যাই আমরা, আমাদের খেতে হবে, বাঁচতে হবে, খাদ্য আমাদের প্রয়োজন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে হবে, কৃষিকে মন থেকে গ্রহণ করতে হবে, তাহলে এর মধ্যে অনেক বৈচিত্র্য এই বিজ্ঞানের মধ্যে পাওয়া যাবে, যেটা অন্য বিজ্ঞানের মধ্যে নেই। গাছের থেকে বড় বন্ধু, পরিবেশের থেকে বড় মানসিক শান্তি আর কিছু নেই। এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অবশ্যই আনতে হবে, এবং আপনাদের মতো মানুষরা আমাদের পাশে থাকলে অবশ্যই সেটি সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনতে পেলাম। অনেক আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ সবাইকে।